এখন আমরা দ্বাদশ শ্রেণীর কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো, কমিউনিকেশন সিস্টেমটা কি? যে কোনো তথ্যের সঞ্চালনই হলো যোগাযোগ, আর তথ্যের আদান প্রদান যে কোনো মানুষের প্রাত্যহিক কাজের মধ্যে পড়ে। কোনো তথ্য, সংবাদ, বার্তা এক স্থান থেকে অন্য স্থানে অবিকৃত অবস্থায় পাঠানোর নামই হলো যোগাযোগ। তাহলে কমিউনিকেশন হলো কোনো একটা তথ্য বা ইনফরমেশন, একটা ইনফরমেশনকে কি করব, ইনফরমেশন অথবা একটা ডেটা অথবা একটা মেসেজ ইত্যাদিকে অবিকৃত অবস্থায় যদি আমরা পাঠাই এক জায়গা থেকে অন্য জায়গায়, তাকেই বলবো কমিউনিকেশন বা যোগাযোগ। আর এর যে ব্যবস্থা তাই হলো কমিউনিকেশন সিস্টেম। এখন আমরা পাশাপাশি দুজন লোক, ধরো একজন এক্স আর একজন ওয়াই, কথাবার্তা বলছে। এই যে কমিউনিকেট করা, এটা তো আমাদের সহজাত প্রবৃত্তি। তাহলে প্রথম লোক এক্স, তার ভোকাল কর্ড কি করছে? ইনফরমেশন প্রডিউসার সিস্টেম বা ইনফরমেশন প্রডিউসিং সিস্টেম। ভোকাল কর্ড কার? এক্সের ভোকাল কর্ড। এখান থেকে ইনফরমেশন বা তথ্য তৈরি হলো। এবার তার মুখ, তার মাউথ থেকে কি হলো? তার মাউথটা কিন্তু এক্ষেত্রে ট্রান্সমিট করলো, সেখান থেকে তথ্যকে সে ছেড়ে দিল। এবার এই তথ্য ওয়াইয়ের কাছে এলো কার মাধ্যমে? বায়ু মাধ্যমের মাধ্যমে। তাহলে বায়ু কি হিসেবে কাজ করছে? মিডিয়াম হিসেবে কাজ করছে। তোমরা জানো বায়ু মাধ্যম ছাড়া তো শব্দ সঞ্চালিত হতে পারবে না, কারণ শব্দ তরঙ্গ হলো একটা স্থিতিস্থাপকীয় তরঙ্গ, তার বিস্তার লাভের জন্য মাধ্যমের দরকার। এবার বায়ু মাধ্যমের মাধ্যমে সেই ইনফরমেশন চলে গেল কোথায়? ওয়াইয়ের কাছে। এবার ওয়াই তাহলে কি হলো? ওয়াইয়ের যে কান, সেটা কি হিসেবে কাজ করছে? এখানে ওয়াইয়ের কানটা কিন্তু এখানে রিসিভার হিসেবে কাজ করছে, রিসিভার বা গ্রাহক হিসেবে কাজ করছে। তাহলে এটা হলো শব্দের গ্রাহক। এবং এই ইনফরমেশনটা কোথায় হচ্ছে, কোথায় চলে যাচ্ছে? ইনফরমেশনটা চলে যাচ্ছে তার ব্রেনে, যেখানে ইন্টারপ্রিটেশন সে দিচ্ছে। এই হলো আমাদের কমিউনিকেশনের স্বাভাবিক রূপ, যা আমরা সবসময় করছি। তো এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা বার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালন করছি। পাশাপাশি দুটো লোক খুব সহজভাবে কিভাবে ট্রান্সমিশন করছেন এটা আমরা দেখলাম। তো আগে আমরা কি করতাম? এই তথ্যের আদান প্রদান একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে পৌঁছানো। তো কি হলো, যে দূরত্ব বেড়ে গেলে তো আমি কথা বললে আরেকজন লোক শুনতে পাবে না। বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভের সময় ওই তরঙ্গের যে তীব্রতা আস্তে আস্তে হ্রাস পাবে, শব্দ তরঙ্গের তীব্রতা। তাই বেশি দূর পর্যন্ত সেই শব্দ তরঙ্গ কিন্তু শোনার যোগ্য থাকবে না। এই কমিউনিকেশন তাহলে আমরা কি করতাম তখন? আগেকার সময়ে পায়রা বা ঘোড়া বা মানুষকে পাঠাতে হতো সঞ্চালক হিসাবে একজনের বার্তা অন্যজনের কাছে পাঠানোর জন্য। এটাই ছিল ওল্ড কমিউনিকেশন সিস্টেম। কিন্তু ইলেকট্রনিক সিস্টেম যখনই আবিষ্কার হলো, তখনই কিন্তু কমিউনিকেশনের জগতে একটা রিভলিউশন ঘটে গেল। সেক্ষেত্রে কি হলো, যে কোনো তথ্যকে আমরা প্রথমে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নিতে পারি। তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালে কিন্তু আমরা তথ্যকে পরিবর্তন করে নিচ্ছি। এই সিগন্যালকে অবিকৃত অবস্থায় দূরে আমরা পাঠাই বিভিন্ন যন্ত্রে, যেমন ধরো আমরা বেতারে, যেমন ধরো আমাদের দূরদর্শনে, যেমন ধরো আমরা মোবাইল ফোন, টেলিফোন, মোবাইল ফোন, সেলফোন ইত্যাদিতে আমরা তথ্যকে অবিকৃত অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে থাকি। আবার উপগ্রহের মাধ্যমেও আমরা এরকম কমিউনিকেট করে থাকি, কমিউনিকেশন সিস্টেমকে আমরা ব্যবহার করে থাকি।
এই কমিউনিকেশন সিস্টেমের সঞ্চালনের জন্য কিন্তু একটা মিডিয়ামের দরকার। এই মিডিয়াম হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি? ওয়্যার বা তারকে ব্যবহার করতে পারি, কোয়াক্সিয়াল কেবলকে ব্যবহার করতে পারি, অপটিক্যাল ফাইবারকে ব্যবহার করতে পারি, এবং এছাড়াও আমরা ফ্রি স্পেসকে ব্যবহার করে থাকি, ব্যবহার করতে পারি। সুতরাং এই মিডিয়ামগুলোকেও আমরা ব্যবহার করছি। এইবার এই যে কমিউনিকেশন সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান নিয়ে আমরা কথা বলি, কিছু ইম্পর্ট্যান্ট টার্ম, এগুলো নিয়ে আমরা আলোচনা করে নিই, যেটা পুরো চ্যাপ্টারে আমাদের পড়তে সাহায্য করবে। প্রথম হলো ইনফরমেশন বা তথ্য। এই যে আমরা বলেছি তথ্যের আদান প্রদান ঘটছে, কমিউনিকেট করা দরকার। তথ্য বলতে কি বোঝায়? একটা স্পিচ, তোমার একটা বক্তব্য হতে পারে, স্পিচ হতে পারে, পিকচার হতে পারে, একটা ছবি হতে পারে। তথ্য হিসেবে তুমি ছবি পাঠাতে পারো, আর কি পাঠাতে পারো? বিভিন্ন শব্দ, ওয়ার্ডস পাঠাতে পারো, কোড পাঠাতে পারো, সিম্বল পাঠাতে পারো। এগুলোই হলো তোমার ইনফরমেশন। টিভিতে কি করা হয়? টিভিতে স্পিচ বা বক্তব্য, তার সঙ্গে আমরা কি করি? তার সঙ্গে আমরা পিকচারকেও পাঠিয়ে থাকি, অর্থাৎ ছবিকেও কিন্তু আমরা টেলিভিশনে পাঠাচ্ছি, কমিউনিকেট করার দরকার হচ্ছে। এবার সিগন্যাল, এই যে ইনফরমেশন, ইলেকট্রনিক সিস্টেম এটাকে একটা সিগন্যালে পরিণত করে। ইট ইজ এ ফাংশন অফ টাইম, অর্থাৎ সিগন্যালে আমরা একটা ইলেকট্রিক কারেন্ট বা ভোল্টেজ পালস পেয়ে থাকে, ভি অর আই উইথ রেসপেক্ট টু টাইম, এরকম একটা পালস পেয়ে থাকি, এবং যেটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এবং এখানে প্রয়োজন মাফিক এই সিগন্যালটা আমরা তৈরি করতে পারি। এই সিগন্যালগুলো কিন্তু দু ধরনের। এটা হলো অ্যানালগ সিগন্যাল, যেখানে টি এর মানের জন্য কন্টিনিউয়াসলি ভোল্টেজ বা কারেন্টের ভ্যারিয়েশন ঘটছে। তাহলে এখানে আমাদের হলো অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যাল আবার কমপ্লেক্স সিগন্যাল হতে পারে, যেখানে এক বা একাধিক, এই দুই বা ততোধিক, টু অর মোর সিগন্যাল যদি আমাদের সুপার ইম্পোজ করে, তখন আমরা এই রকম সিগন্যাল পাই, যাকে বলে কমপ্লেক্স সিগন্যাল। কমপ্লেক্স সিগন্যাল হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির দুটো অথবা তার বেশি সংখ্যক সিগন্যাল যেখানে সুপার ইম্পোজ করবে, একটাকে আরেকটার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, এইরকম সিগন্যালই হলো কমপ্লেক্স সিগন্যাল। যেমন ধরো, তোমরা একটা পিওর অ্যানালগ সিগন্যালের ছবি দেখেছো। এখানে যদি ভি অর আই নিলাম ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসে টি নিলাম, তাহলে ভ্যারিয়েশনটা কীরকম হবে? এই রকম ভ্যারিয়েশন, একটা চেঞ্জিং ভ্যারিয়েশন পাবে। এই ধরনের ভ্যারিয়েশনে কিন্তু সিগন্যালটা দুই বা ততোধিক ফ্রিকোয়েন্সির যোগফল আকারে পাচ্ছি, একে কমপ্লেক্স সিগন্যাল বলে। যে কোনো অ্যানালগ সিগন্যাল আমাদের ধরো তার একটা কি থাকবে? ফ্রিকোয়েন্সি থাকবে, তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা টাইম পিরিয়ড থাকবে। এটা উইথ রেসপেক্ট টু টি নিয়েছি। এই ফ্রিকোয়েন্সিটাকেও আমরা ম্যাগনিটিউড দিয়ে প্রকাশ করে থাকি, অর্থাৎ এখানে ম্যাগনিটিউড নিলাম, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাকে এখানে দেখালাম, এবং এক্স অ্যাক্সিসে যদি ফ্রিকোয়েন্সি নিই, কোন ফ্রিকোয়েন্সির ভ্যালু সেটা দেখালাম। যদি এই ফ্রিকোয়েন্সিটা 3 গুণ হয়ে যায়, তাহলে কি হবে? এই রকম কার্ভ পাবো। এখানে ফ্রিকোয়েন্সিতে 3 গামা পাবো, এদিকে হলো ম্যাগনিটিউড, ওয়াই অ্যাক্সিসে ম্যাগনিটিউডের মানটা সেখানে দেখাবো। এই হলো সিগন্যাল সংক্রান্ত কথা। সুতরাং ইনফরমেশন বা তথ্যকে আমরা এখানে কিন্তু পাঠাচ্ছি, এবং সিগন্যাল মূলত কি হলো? সিগন্যাল হলো ইনফরমেশনকে
আমরা যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করছি সেটাই হলো সিগন্যাল। সিগন্যাল কিন্তু দুরকম হতে পারে, একটা অ্যানালগ হতে পারে, একটা ডিজিটাল হতে পারে। অ্যানালগ সিগন্যাল কন্টিনিউয়াসলি টাইম ভ্যারিং হয়ে থাকে, যেখানে কোনো ছেদ নেই। এবং অ্যানালগ সিগন্যাল কমপ্লেক্স সিগন্যাল হতে পারে, যেখানে একাধিক সিগন্যাল একটা আরেকটার উপরে চাপানো থাকে। এরকম সিগন্যালই হলো কমপ্লেক্স সিগন্যাল। অন্যদিকে ডিজিটাল সিগন্যাল কীরকম হয়? হয় ম্যাক্সিমাম হয়, না হয় থাকে না। এইরকম সিগন্যালই হলো ডিজিটাল সিগন্যাল। অর্থাৎ ধরো তুমি একটা ডিজিটাল সিগন্যালকে যখন প্রকাশ করছো, ডিজিটাল সিগন্যালকে তুমি কীভাবে দেখবে? ধরো 0 স্টেজ অথবা 1 স্টেজ। তার মানে ওয়াই অ্যাক্সিসে তুমি যদি ভি অথবা আইকে নাও, এক্স অ্যাক্সিসে যদি তুমি টাইমকে নাও, তাহলে কখনো সিগন্যাল 1 স্টেজে আছে, অন স্টেজে, কখনো অফ। এইরকম সিগন্যালই হলো ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যাল তাহলে আমাদের কখনো অন স্টেটে থাকবে, কখনো অফ স্টেটে। অ্যানালগ সিগন্যাল যেমন কন্টিনিউয়াসলি ভ্যারি করছিল ভি অথবা আই উইথ রেসপেক্ট টু টাইম, ডিজিটাল সিগন্যাল কিন্তু ছাড়া সিগন্যাল। এই হলো সিগন্যালের কথা। এবার এনকোডিং মানেটা কি সেটা দেখা যায়। এনকোডিং বলছে যে প্রসেস অফ কনভার্টিং ইনফরমেশন টু সিগন্যাল। ইনফরমেশনকে সিগন্যালে যখন তুমি রূপান্তরিত করছো, এই যে রূপান্তরিত করার যে প্রসেস, এটাই হলো গিয়ে তোমার এনকোডিং। এবার এই এনকোডিং তোমার 4 রকমের হতে পারে। একটা হলো অ্যানালগকে তুমি কি করতে পারো? অ্যানালগকে তুমি ডিজিটালে কনভার্ট করতে পারো। তাহলে অ্যানালগ ইনফরমেশনকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলে 2 নম্বর। তুমি অ্যানালগকে অ্যানালগে কনভার্ট করতে পারো, অ্যানালগ ইনফরমেশনকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারো। আর কি করতে পারো? ডিজিটাল ইনফরমেশনকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে পারো। আরেকটা কি করতে পারো? দেখো, ডিজিটাল ইনফরমেশনকে তুমি অ্যানালগ সিগন্যালেও কিন্তু কনভার্ট করতে পারো। এই 4 রকমের প্রসেস হলো এনকোডিং। আর এনকোডিং হলো যে প্রসেসে ইনফরমেশন যেটা আছে, যে তথ্য, তাকে আমরা সিগন্যালে রূপান্তরিত করে থাকি। এই রকম সিগন্যালটা যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যাল, যে যন্ত্র করে তাকে বলে ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসার কি করে? এই ট্রান্সডিউসার তোমার এক ধরনের এনার্জিকে, ওয়ান ফর্ম অফ এনার্জিকে অন্য ফর্মে কনভার্ট করে দেয়, রূপান্তরিত করে। কনভার্টস ইন্টু অ্যানাদার ফর্ম। অর্থাৎ এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত করে দেয় যে যন্ত্র, তাই হলো ট্রান্সডিউসার। আমরা মূলত ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের কথা বলবো। ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার কি করে? অন্য শক্তিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে থাকে। যেমন মাইক্রোফোনে আমরা কথা বললে সেটা কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। তাহলে মাইক্রোফোন একটা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। 2 নম্বর, পিজিও সেন্সার, পিজিও ইলেকট্রিক সেন্সার। পিজিও ইলেকট্রিক সেন্সার কি করে? কোথাও চাপ প্রয়োগ করলে সেটা ইলেকট্রিসিটিতে কনভার্ট হয় ডিউ টু পোলারাইজেশন অফ দ্য সারফেসের, ডিউ টু পোলারাইজেশন অফ চার্জ অন দ্য সারফেস। 3 নম্বর হলো ফটো ডিটেক্টর। এখানে আলো পড়লে পরে ফটো ডিটেক্টরে আমরা কি পাই? তড়িৎ শক্তি পাই। তাহলে এই ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারে আমরা অন্য ফর্মের এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে থাকি।
মূলত এখানে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার সম্পর্কেই জানব। তাহলে ট্রান্সডিউসার কি করে? যে কোনো ফর্মের এনার্জিকে অন্য ফর্মের এনার্জিতে কনভার্ট করে, এবং ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার কিন্তু যে কোনো ফর্মের এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। যেমন মাইক্রোফোন কিন্তু কি করলো, আমরা যে কথা বললাম সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। অন্যদিকে পিজিও ইলেকট্রিক সেন্সর কি করে, চাপ প্রয়োগ করলে সেই চাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ফটো ডিটেক্টর আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে, তড়িৎ সিগন্যালে রূপান্তরিত করে দেয়। তাহলে এই গেল ট্রান্সডিউসারের কথা। এইবার আসি মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশনের কথা। মডিউলেশন বলতে কি বোঝায়? দেখো, আমরা যে শ্রুতিবদ্ধ শব্দ যেটা শুনতে পাই তার কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত হয়ে থাকে, 20 কিলো হার্জ। এই ধরনের শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্য, যদি আমরা 15,000 হার্জের জন্য ভাবি, তড়িৎচুম্বকীয় তরঙ্গের যদি তরঙ্গ দৈর্ঘ্য ভাবা যায় এরকম কম্পাঙ্কের ক্ষেত্রে, দেখো ল্যামডা সমান তুমি তো জানো C/n। সি হলো 3 × 10⁸ মিটার। 20 জায়গায় যদি আমরা 15,000 হার্জ ধরি, তাহলে 15 × 10⁻³ তুমি এখানে 30 করে নাও, তাহলে 4টে থাকলো 2 × 10⁴ মিটার বা 20 কিলোমিটার হলো গিয়ে ল্যামডার মান। তাহলে যে অ্যান্টেনা লাগবে তার দৈর্ঘ্য λ/4 কিন্তু হয়ে যায় 5 কিলোমিটার। এই রকম অ্যান্টেনাকে দাঁড় করিয়ে রাখা, এত উচ্চতার অ্যান্টেনা ইকুইলিব্রিয়ামে রেখে, স্টেবল ইকুইলিব্রিয়ামে রেখে ট্রান্সমিশন ঘটানো এক কথায় অসম্ভব। তাই এই যে তরঙ্গ, এর উপরে এর সঙ্গে চাপিয়ে দেওয়া হয় একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অসিলেটর যন্ত্রে তৈরি করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, যাকে বলা হয় বাহক তরঙ্গ বা ক্যারিয়ার ওয়েভ। ধরো একটা 1 মেগাহার্জের একটা ক্যারিয়ার ওয়েভ আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে λ/4 এই দূরত্বটা হয় 75 মিটার অনলি। একইভাবে হিসেব কষে দেখা যাবে যে উচ্চতার অ্যান্টেনাকে তুমি দাঁড় করাতে পারবে। তাহলে ট্রান্সমিশনের জন্য যদি এরকম ক্যারিয়ার ওয়েভ লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমার অ্যান্টেনা আমাকে স্টেবল ট্রান্সমিশন দেবে। 2 নম্বর, যে এনার্জি রেডিয়েশন হয় না, এই রেডিয়েটেড এনার্জি তার যে বিকিরণের মাত্রা 1/λ² সঙ্গে সমানুপাতিক। তার মানে কি, দেখো 1/λ সমান νc, তার মানে ν² সঙ্গে রেডিয়েটেড এনার্জি হচ্ছে প্রপোর্শনাল। তার মানে ফ্রিকোয়েন্সি ওয়েভের যত বেশি হবে তার রেডিয়েশন বা বিকিরণের চান্স তত বেশি হবে। এবার দেখো, আমরা অ্যান্টেনা থেকে যে ওয়েভটাকে ট্রান্সমিট করব, তার প্রবাবিলিটি, ট্রান্সমিশন প্রবাবিলিটি অনেক বেশি হবে যত ফ্রিকোয়েন্সি বেশি হবে। আমার ওই কিলো হার্জ রেঞ্জে যে শ্রুতিবদ্ধ শব্দ, তার কিন্তু ট্রান্সমিশন প্রবাবিলিটি অত্যন্ত কম, কিন্তু তার ঘাড়ে যদি আমি ক্যারিয়ার ওয়েভ চাপিয়ে দিই, তাহলে ট্রান্সমিশনের প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি হয়ে যায়। ট্রান্সমিশন কিন্তু অনেক বেশি হারে হতে থাকে, যেটা আমাদের অবশ্যই দরকার। তাহলে এই যে একটা ক্যারিয়ার ওয়েভ কিন্তু আমাদের প্রয়োজন হয়ে পড়ল ট্রান্সমিশনের জন্য। নেক্সট হচ্ছে, একটা ওয়েভকে যখন তুমি ট্রান্সমিট করছো না, সে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ওয়েভ ট্রান্সমিট করছে, একটা অন্যটার সঙ্গে কিন্তু মিশে যাবে। কিন্তু ক্যারিয়ার ওয়েভের একটা এনক্লোজার, যেমন চিঠি আমরা খাপে পুরি, ক্যারিয়ার ওয়েভও এরকম এনক্লোজার হিসেবে কাজ করে। তার ফলে এক জায়গা থেকে, একটা স্টেশন থেকে ছাড়া তরঙ্গ আরেকটার সঙ্গে মিশে যেতে পারে না, তার আলাদা আলাদা সত্তা থাকে। এবং বিশেষ বিশেষ স্টেশনে ওই ফ্রিকোয়েন্সির বর্তনীর সাহায্যেই অনুনাদ ঘটিয়ে সেই ওয়েভটাকে আমরা কিন্তু রিসিভ করতে পারবো। তাহলে তার আইডেন্টিটি থেকে যাবে, ওই যে আমি ওয়েভটা পাঠালাম তার ইউনিকনেস থেকে যাবে, সে আলাদা থাকবে, সে পৃথক থাকবে, তাকে আলাদাভাবে আমার স্টেশনে রিসিভ করা যাবে। নাহলে তো
যে কেউ যে কোনো ওয়েভ রিসিভ করে ফেলবে। আমার যদি একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান পাঠায়, আমার ইনফরমেশান অন্য কেউ কিন্তু রিসিভ করে ফেলবে, এটা কিন্তু কখনোই কাম্য নয়। সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে যে কোনো আমরা সিগন্যালকে যখন আমি বা ইনফরমেশানকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলাম, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে যদি আমি ছাড়তে যাই তাহলে অনেক অসুবিধা আছে। 1 নম্বর অ্যান্টেনার হাইট নিয়ে সমস্যা, 2 নম্বর হলো রেডিয়েশন যেটা বেরোবে, যে বিকিরণ যেটা বেরোবে, ওই ট্রান্সমিশনে বিকিরণ অত্যন্ত কম, তার ফলে আমাদের সে ট্রান্সমিশন কিন্তু খুব কার্যকর হবে না। তাহলে কার্যকর ট্রান্সমিশন ঘটানোর জন্যও কিন্তু আমাদের একটা ক্যারিয়ার ওয়েভের প্রয়োজন হয়ে যাচ্ছে। তাছাড়া ওয়েভের আইডেন্টিটি বজায় রাখতে এবং যে কোনো জায়গা থেকে সেই ওয়েভের যাতে রিসেপশন না হয়, তার সিক্রেসি যেন বজায় থাকে, এই জন্য আমাদের এই যে সিগন্যাল যেটা পেলাম তার সঙ্গে একটা ক্যারিয়ার ওয়েভ যোগ করে দিতে হয়। এই ক্যারিয়ার ওয়েভ যেটা যোগ করলাম না, এই ক্যারিয়ার ওয়েভের কিন্তু যোগ করার সময় তার হয় অ্যাম্প্লিটিউড বা বিস্তারের, অথবা ফ্রিকোয়েন্সির বা কম্পাঙ্কের, অথবা তার ফেজের প্রয়োজন মাফিক একটা চেঞ্জ করতে হয়। এই চেঞ্জ করাটাই হলো মডিউলেশন। তাহলে আমরা এটা বুঝলাম। আর একটাও দেখো, এই যে ক্যারিয়ার ওয়েভ, এটা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যখন এই এনক্লোজারটা চাপিয়ে দিচ্ছি সিগন্যালের গায়ে, এটা কিন্তু ইন দ্য মিডিয়াম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটিতে মুভ করবে উইথ দি ভেলোসিটি অফ লাইট, যেটা 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। সুতরাং অত্যন্ত দ্রুত ট্রান্সমিশন ঘটবে, এটাও কিন্তু বলা যায়। সুতরাং এই যে মডুলেশন আমাকে ঘটাতে হচ্ছে, এই মডুলেশনের জন্য এই যে ক্যারিয়ার ওয়েভ, এই ক্যারিয়ার ওয়েভের প্রয়োজন পড়ছে 1 নম্বর অ্যান্টেনার হাইটের জন্য, 2 নম্বর রেডিয়েশনের যে তীব্রতা তা বাড়াবার জন্য, 3 নম্বর ওয়েভের সিক্রেসির জন্য, অর্থাৎ ওই ওয়েভটাকে আলাদা করে যেন ধরতে পারি, 4 নম্বর অন্য স্টেশন থেকে ওয়েভও যাতে তার সঙ্গে মিশে না যায়, তার জন্য আলাদা আইডেন্টিটি থাকতে পারে। এটার যেমন দরকার, সেরকম ক্যারিয়ার ওয়েভ মেশানোর ফলে সেটার ভেলোসিটি কিন্তু কি হয়ে গেল, ভেলোসিটি অফ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং ট্রান্সমিশন প্রসেসটা যে ফাস্ট হয়ে যাবে এটা বলাই যায়। এটাই হলো মডুলেশন, যে এই যে ক্যারিয়ার ওয়েভ মেশালাম, তখন ক্যারিয়ার ওয়েভের হয় অ্যাম্প্লিটিউডের, না হয় ফ্রিকোয়েন্সি, না হয় ফেজের একটা চেঞ্জ করতে হয়। এইটাই হলো মডুলেশন। তাহলে এই যে ক্যারিয়ার ওয়েভ, তাকে ইনফরমেশনের প্রকৃতি অনুযায়ী তার অ্যাম্প্লিটিউড, ফ্রিকোয়েন্সি অথবা কিসের ফেজের পরিবর্তন করার যে পদ্ধতি, সেটাই হলো মডুলেশন। সুতরাং এই মডুলেশন আমাদের কিন্তু এই ইনফরমেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালনের জন্য আবশ্যক। সুতরাং মডুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি ক্যারিয়ার ওয়েভ ট্রান্সমিশনের জন্য। তোমার ক্যারিয়ার ওয়েভ শুধু নয়, যে কোনো সিগন্যাল ট্রান্সমিশনের জন্য, সিগন্যাল ট্রান্সমিশনের জন্য। এইবার দেখো, এই সিগন্যাল গিয়ে পৌঁছালো কোথায়? রিসিভারে। সেই রিসিভার কি করবে? এই সিগন্যালকে তাকে তো আলাদা করতে হবে। সিগন্যালের সঙ্গে কিন্তু কি লাগানো আছে? ক্যারিয়ার ওয়েভ। এই ক্যারিয়ার ওয়েভকে আলাদা করে, ক্যারিয়ার ওয়েভ আছে, ক্যারিয়ার ওয়েভকে আলাদা করে সিগন্যালটাকে পৃথক করার পদ্ধতি হলো ডিমডিউলেশন। তারপরে সিগন্যাল যদি খুব ক্ষীণ হয়ে যায়, তাহলে সেই সিগন্যালকে অ্যাম্প্লিফিকেশন করিয়ে তার তীব্রতা ঠিক রাখা প্রয়োজন আমাদের। সুতরাং এই মডিউলেশন যেহেতু করছি, ডিমডিউলেশনের মাধ্যমে কিন্তু আমরা আবার সিগন্যালকে ফেরত পেতে পারি। দেখো, এই রিসিভার বা গ্রাহক, সে কিন্তু এই কাজটা করে। এই ডিমডিউলেশন পদ্ধতিতে সিগন্যাল থেকে ক্যারিয়ার ওয়েভকে আলাদা করে, সিগন্যালকে পৃথক করে, সিগন্যালের প্রয়োজন মাফিক তার প্রসেসিং করে, তার কি করে ফেলে, তার বিবর্ধন ঘটায়, অ্যাম্প্লিফিকেশন ঘটায়, যাতে করে সিগন্যালটা
থেকে আমরা পুনরায় ইনফরমেশনকে ফেরত পেতে পারি। কারণ আমরা ট্রান্সমিশন কিন্তু অ্যাকচুয়ালি ঘটাচ্ছি ওই ইনফরমেশন বা বার্তাটা যেন আরেক জায়গায় পৌঁছাতে পারে। এইবার দেখো, তাহলে এরপরে আরেকটা টার্মে আসি, ট্রান্সমিটার, যে ট্রান্সমিট করে। ট্রান্সমিটার মানে সঞ্চালক। তোমরা যেমন অনুষ্ঠানের সঞ্চালক দেখো, এরকম ওয়েভেরও সঞ্চালক। এ কি করে? এতে একগুচ্ছ যন্ত্রপাতি থাকে, একগুচ্ছ ডিভাইস থাকে। এই ডিভাইসগুলো কি করে? এই ডিভাইসগুলো প্রথমত যে সিগন্যাল, তাকে প্রসেসিং করবে, সিগন্যালটাকে প্রয়োজন মাফিক তৈরি করে নেবে। তারপর কি করবে? এর ঘাড়ে ক্যারিয়ার ওয়েভ চাপাবে। ক্যারিয়ার ওয়েভ চাপানোর জন্য কি করতে হবে? ক্যারিয়ার ওয়েভের কিছু পরিবর্তন করতে হবে, যাকে বলে মডিউলেশন। তাহলে মডিউলেশনও ঘটায় ট্রান্সমিটার, মডিউলেশনও ঘটায়। এবং একে পাঠানোর উপযোগী করে নিয়ে অ্যান্টেনার মাধ্যমে একে ছেড়ে দেওয়া হবে। কার মাধ্যমে? অ্যান্টেনার মাধ্যমে। কোথায় ছেড়ে দেওয়া হবে? থ্রু দ্য মিডিয়াম অর চ্যানেল, মিডিয়ামের সাহায্যে ছেড়ে দেওয়া হবে। এটাই হলো ট্রান্সমিটার। তাহলে ট্রান্সমিটার হলো এক গুচ্ছ ডিভাইসের সমষ্টি, যারা সিগন্যালকে কি করবে? প্রসেসিং করবে, যারা সিগন্যালের উপরে ক্যারিয়ার ওয়েভকে চাপাবে, তার মডিউলেশন ঘটাবে এবং সেন্ড করার উপযোগী করে নেবে ওয়েভটাকে, তারপরে অ্যান্টেনার মাধ্যমে মিডিয়ামে ছেড়ে দেবে। এই ব্যবস্থাটা করছে সেই হলো ট্রান্সমিটার। এবার অ্যাটিনিউয়েশন, ইএম ওয়েভ আকারে তো যাচ্ছে, আমি তো ক্যারিয়ার ওয়েভ তো ইএম ওয়েভই চাপিয়েছি। এই ইএম ওয়েভ যখন মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, তার কিছুটা ক্ষয় হয়ে যায়, তার ইন্টেন্সিটি কমে যায়। এটাকেই বলে অ্যাটিনিউয়েশন। অ্যাটিনুয়েট করে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। নেক্সট হচ্ছে তোমার অ্যাম্প্লিফিকেশন। এই যে অ্যাটিনিউয়েশন হয়ে গেল না, এই অ্যাম্প্লিফিকেশনের সাহায্যে ওই যে ওয়েভের যে ইন্টেন্সিটি কমে গেছে, আমার সিগন্যালটা ক্ষীণ হয়ে গেছে, সেই আমার সিগন্যালের ইন্টেন্সিটিকে আমরা বাড়িয়ে নিই, যাতে করে আমরা সঠিক বার্তাটা যথেষ্ট তীব্রতার সঙ্গে পৌঁছে দিতে পারি। এই হলো ইনফরমেশনের থেকে আমাদের তার যে সঞ্চালন, ইনফরমেশনের যে সঞ্চালন, সেই সঞ্চালন ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেমের প্রাথমিক পার্ট।